কি যেন নাম, গীতর ফারুকি নাকি সরোয়ার ফারুকি, সে তো বলেছে তারেক জিয়া জিয়ার মতো কাজ করে যাচ্ছে, তো জিয়ার মতোই তো কাজ করে যাবে, বাপকা বেটা। তার বাবা বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডেমনিটি দিয়েছিল, এই মুশরিকা প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ভাবির পোলার একটা ভেসকি দিলে যার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায় তার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়া পাবলিক গুবের করে ফেলবে, সেই কাজটাই করে নিল তারা। হয়তো আমার কথা রাখার জন্য বিএনপি কাজটা করছে, বিএনপিকে ধন্যবাদ তাদের নামে ইন্ডেমনিটি দেওয়ার, যাতে আদালতে না যেতে পারে। আমি ভেবেছিলাম হয়তো আদালতে জনগণ এখন বিচার করবে, আমার কথাটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু জিন্দা পীর, আমার জামালপুরের জিন্দা পীর আমি, লোকজনে বলে আমি পীর না, দুষ্ট লোকেরা বলে আমি একটা জিন্দা জামালপুরের জিন্দা পীর, ঠিক আছে। তো তারা কেউ কেউ নাকি স্বপ্নে আমার দেখে, আমি হজ করতে গেছি, উমরা হজ করতে যাই, কেউ কেউ মাজারে গেলেও আমার নাকি স্বপ্নে দেখে, হজ করতে গেলেও আমার স্বপ্ন দেখে আপনার ভাই জিন্দাবি। যাই হোক, সেটা অন্য বিষয়, আবার কিছু কথা বলে মিলা যায়। তাই আমি বলেছিলাম ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে পাবলিক গুবাই করে ফেলবে যদি এদের ইন্ডেমনিটি না দিত। যদি ভাই আমি তো ক্লাসলেসই ভাই, আমি তো আসলেই ক্লাসলেস। আপনি এত ক্লাস হলে আপনি এখানে আসছেন কেন? আপনি যায় তাবলিগে চলে যান, মাদ্রাসায় যায় আপনি বলৎকার হন বা বলত, আপনাকে আসতে বলছে কি এখানে? আমরা তো ভাই ক্লাসলেসই। মুক্তিযুদ্ধের পক্ষে বললে ক্লাসলেস, স্বাধীনতার পক্ষে বললে ক্লাসলেস। তা আমরা কি আপনার ওই ক্লাসে আমরা উঠতে চাই না, যে ক্লাসে উঠলে স্বাধীনতার বিরোধিতা করতে হবে, যে ক্লাসে উঠলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হবে, যে ক্লাসে উঠলে সংবিধানের বিরোধিতা, ওই ক্লাসে আমরা উঠতে চাই না। ওই ক্লাসে আপনিই থাকেন, ওই ক্লাসে আপনিই থাকেন, আপনার ক্লাস উঠাই হলাবে পাবলিক, খুব বেশি দিন নেই, অপেক্ষা করেন 2-3 বছর। কত ক্লাস কোথায় চলে যাবে, আপনারা তো কত ক্লাস আলা জানি, এই শিবিরের জাঙ্গের, শিবির হয়ে ছাত্রলীগের জাঙ্গেল নিচে লুকানো ক্লাস আলা আপনারা। আপনাদের ক্লাসও আমরা চিনি, আমরা কোনোদিনই ছাত্রলীগের আন্ডারওয়্যারে যাই আমরা পালাই না। আমার ক্লাস আছে কিনা ওটা আপনার খোঁজ নিয়েন, আমরা কোন ক্লাসের, আপনাদের ক্লাসও আমরা চিনি, আপনারা কোন ক্লাসের, আপনারা কোন ক্লাসের সেটাও কিন্তু আমরা জানি। যাই হোক, সেটা বলতেছিলাম, আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে যাতে মানুষ গুবের করতে পারে, সেই জন্য সম্ভবত আমার কথাটা রাখার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে। বিএনপিকে ধন্যবাদ এটা এই কথাটা রাখার জন্য, যাতে আমার কথাটা সত্য প্রমাণ হয়। বিএনপি ছেড়ে দিতে পারে, আদালত ছেড়ে দিতে পারে, খোদ আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে, পাবলিক কিন্তু তাদের ছাড়বে না। এই যে পাবলিকের যে 12টা বাজিয়েছে, 72-এর সংবিধান ছিঁড়ে ফেলতে চায়, আর আপনি স্লোগান দিয়েছেন কোট আন কোট, যে 24 জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কোট আন কোট। সেই কি তালিবর্ষ ও অন্তস্থাকারা হাদি নাকি কাদি আছে, ওই যে আমাকে বললো ক্লাসলেস, তে হাদি তাহলে কি, ও তো ক্লাসলেস এর, ও আমি তো ভাই ওই শব্দ উচ্চারণ করতে পারবো না, আমি তো ভাই ক্লাসলেস হবই। আমি তো আপনাদের সেই সেই তালিবর্ষ ও অন্তস্থাকারা হাদির মতো শব্দ উচ্চারণ করতে পারবো না ভাই। আমি তো ভাই ক্লাসলেসে থাকবো, আমি এরকম ক্লাসলেস থাকতেও চাই। আমি ওই তালিবর্ষ ও অন্তস্থাকারা এগুলো চিৎকার মিৎকার দিয়ে ছিঁড়ে ফিরে ফেলের কথা বলে আমি ক্লাসে উঠতে চাই না, উচিত না। যাই হোক, সেটা অন্য বিষয়। তো যেহেতু তারা ইন্ডেমনিটি নিষিদ্ধ করে দিয়েছে, ইন্ডেমনিটি দিয়ে তাদের আইন আদালতে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, পাবলিককে তো আপনি অনেকখানে তার লেখা নাই যে পাবলিক গণ আদালতে বিচার হবে না। আমি শেখ ফরিদ জীবিত থাকলে গণ আদালতে তাদের বিচার করবো। ভালো করছে ইন্ডেমনিটি দিয়ে, ইন্ডেমনিটির দরকার নাই, কারণ ওই আদালতে গেলে, ওই ইন্ডেমনিটি না দিলে তারা আদালতে গেলে পয়সা খেয়ে বেঁচে যেত। আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, আর সময় যখন আসবে, আমি শেখ ফরিদ গণ আদালত গঠন করে এদের ওই শাহবাগের অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এদেরকে গণ আদালতে বিচার করব এবং সেই রায় কার্যকর করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। উনি তো স্বপ্নে যেমন ওষুধ পায়, তাবিজ পায়। আমি রফিকুল সাহেব আপনার কাছে আসতেছি, আপনি কথা বলতেছিলেন, নেটওয়ার্কের সমস্যা, আপনি পিছিয়ে গেছে, আমি অল্প 2-3 মিনিটে শেষ করে দিই, পরে আবার কথা বলবো। আগে ভুইয়া সাহেবের কথা শুনো। আমি যে প্রশ্নটা করেছেন ফারুকী নিয়ে একটু বলি। উনি তো স্বপ্নে তাবিজ পাওয়া লোক, ফেসবুকে পোস্ট দিয়ে তিনি অপদেষ্টা হয়ে গিয়েছিলেন। তাকে কেউ আন্ডার মেট্রিক বলে, কেউ মেট্রিক পাস অপদেষ্টা বলে। যখন এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নামের আদম ব্যাপারী ক্ষমতায় আসলো, আমাদের বাংলাদেশের বহু লোক দেখলাম চিৎকার চেঁচামেচি করলো, ওরে বাপরে বাপ, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষিত ব্যক্তি এখন আমরা পাওয়ারে পাইছি, দেখছো। তারপরে দেখলাম এই আন্ডার মেট্রিক নাকি মেট্রিক পাস সরোয়ার ফারুকের যখন আনলো, তখন আর মুখে কথা নেই। আমরা যখন বললাম ওর সার্টিফিকেট দেখাও, আর দেখাইতে পারে না। ওই যে ভার্সিটির মাল এখন, এই যে ভার্সিটির মাল, ওই যে কি মুফতি আমির হারামজাদা নিজেকে দাবি করছে সে বিরাট বড় শিক্ষিত, তাহলে তারা তো সেই আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস উপদেষ্টাও তারা রাখছিল, নিয়োগ দিয়েছিল, আমরা শুনেছি। তো সেই কি দরকারে কি তো যে ফেসবুকে লেখলো আমি উপদেষ্টা হইতে চাই, হয়ে গেল, জানি না আমরাও হইতে পারবো। আমিও মোটামুটি সরকার পরিবর্তন যেদিন হবে পরের দিনই বলবো আমিও স্বপ্নে দেখেছি উপদেষ্টা হয়ে গেছি, দেখা যাক কি হয়, যা থাকে কপালে, আল্লাহ কপালে কি রাখছে। আমিও বলবো যে জামালপুরে গিয়ে খাজা বাবা জামালের মাজারে গিয়েছিলাম, আমি স্বপ্ন দেখেছি আমি উপদেষ্টা হয়ে গেছি, তারপরে দেখি কি হয়। যাই সেটা অন্য বিষয়। তো ওই রকম ফেসবুকে পোস্ট
পোস্ট হওয়া, পোস্ট দেওয়া, সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে। এক ওর বউ সদালে, বউ জামাই মিলে আওয়ামী লীগের পা চাটতে চাটতে, আওয়ামী লীগের নেতার পা চাট, দুষ্ট লোকের তো অন্য কিছু বলে অন্য কিছু চাটছে, যাই সেটা অন্য বিষয়। আওয়ামী লীগের পা চাটতে চাটতে, আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নেতাদের পা চাটতে চাটতে ক্ষমতায় গেছে, সুযোগ সুবিধা নিয়েছে, সবকিছু নিয়েছে। আর এখন সে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে। 2008-এর নির্বাচন স্বচ্ছ নির্বাচনের একটা, যে যতই চাপা মারুক, বাংলাদেশে যে যত চাপা মারুক, আপনি আওয়ামী লীগের শত সমালোচনা করেন, তাদের শত ভুল থাকতে পারে অন্য নির্বাচনে। 2008 সালের নির্বাচন অন্যান্য যে কোনো নির্বাচনের চাইতে শতভাগ স্বচ্ছ ছিল, আর এই নির্বাচনের সাথে তো তুলনায় চলে না। কত আওয়ামী লীগের যে অন্যান্য নির্বাচন হয়েছে, তার মধ্যে 2008-এর নির্বাচন স্বচ্ছ ছিল। সেই নির্বাচনে তো সব দলই অংশগ্রহণ করেছে, কোন দল তো বাদ ছিল না। সেই গিদর ফারুকি আবার লম্বা লম্বা কথা বলে, সেই গিদর ফারুকি, এই গিদর ফারুকি অ্যারেস্ট হবে যদি পালায় না যায়। পালায় তো যাবেই, কনফার্ম থাকেন, সে তো পালাবেই। যদি কোনো কারণে ধরা পড়ে, জাস্ট খবরের শিরোনামটা পাল্টে যাবে যে গিদর ফারুকি তিশার ভাতার গ্রেপ্তার, 2024-এর ষড়যন্ত্রকারী, ডিপ স্টেটে টাকা খেয়েছিল, এরকম শিরোনাম হবে। খুব বেশি দিন নাই, বউ জামাই মিলে, আমি দোয়া করি এতে তো বয়স বেশি নেই, ইউনুসের মতো তো কালকে ঠাড়া করে মারা যাবে না, উষ্টা খায় বা ডাইপার বদলাইতে গিয়ে মারা যাবে না, হার্ট অ্যাটাক করে মারা যাবে না, এরা বেঁচে থাকবে, দোয়া করি। এদের এদের কিন্তু বউ জামাইয়ের আজীবন জেল কাটতে হবে, কেউ ঠেকাইতে পারবে না। পৃথিবীর কোন শক্তি এই গিদর ফারুকি আর তিশার জেল কেউ ঠেকাইতে পারবে না, যত কাম কুকাম করেছে। এরা যে কত নিকৃষ্ট, এরা যে কত বড় দালাল। কিন্তু সমস্যা হলো কি, যখনই দেখবে আওয়ামী লীগ ক্ষমতা আসার ভাও হয়ে গেছে, এরা সাথে সাথেই বলো, আরে বাবা, আমার বউ বঙ্গবন্ধুর সিনেমা বানাইছে, আমি বঙ্গবন্ধুর সিনেমা বানাইছি, তখন দেখবেন তখন বড় আওয়ামী লীগ, যে আপনার কেউ কেউ মাঝে মধ্যে আওয়ামী লীগের দালাল বানাই ফেলে, ইদানিং শুনি। তো তখন আমারও তো বলেই, আমার তো ডাইরেক্ট বলে, আমি শুধু আমার আওয়ামী লীগের দালাল বলে না, আমারে বলে আমি বিজেপির বাংলাদেশ শাখার প্রধান, এটাও বলে। এই খবর আমরা শুনেছি, এমন লিখেছে মানুষ। যাই হোক, তো এই গিদর ফারুকিরা তখন দেখবেন এরা বড় আওয়ামী লীগ হয়ে যাবে আবার, এটা আমরা জানি, এটা আমরা জানি, তখন আবার সে আওয়ামী লীগ হয়ে যাবে। এদের স্বরূপ পাল্টাইতে, এরা নিজের স্বার্থ রক্ষা করতে। তো বর্তমান আলী আদেশের না, গিদর ফারুকিরা, তিশার ভাতারেরা, লাল বদরেরা যতই চাপা মারুক, বাংলাদেশ আওয়ামী লীগ ঢুকতে পারবে না, আমরা ঢুকতে দেব না। এদের জুতা কেন, জুতার নিচে গু যদি মাইখে দেয় সেটাও চাটে আওয়ামী লীগের, তারপরেও এদেরকে আর বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা নিবে না। তিনি যে কথাটা বলেছেন, এগুলো দালালি করতেছে, যদি আর একটু সুযোগ পায়, কোথাও একটু সুযোগ সুবিধা দেয়, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের চাটছে, বঙ্গবন্ধুর নামে তসবি তেলাওয়াত করছে, ঠিক আছে। তো তারা দেখলো যে তসবি, এখন জিয়ার নামে তসবি তেলাওয়াত, এই গিদর ফারুকি তো বলেছে যে তারেক রহমান তার বাপার পথেই হাঁটছে, আর আর গিদর ফারুকি তার নিজের পথে হাঁটতেছে। কোন পথে? চামচামির পথে হাঁটতেছে, তেলের পথে। এত তেল দেওয়া ভালো না, বেশি তেল দিলে পিছলে যাইতে পারে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, সময় চলে যাবে, আমি একটা কমেন্ট নিয়ে নেই। একটা কমেন্ট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তিনি বলছেন পাকিস্তান বলেছে ইউএসএ যদি পাকিস্তানকে অ্যাটাক করে তবে পাকিস্তান দিল্লি মুম্বাই গুড়িয়ে দিবে। ইউএসএ ওদের অ্যাটাক করলে ওরা দিল্লি মুম্বাই গুড়িয়ে দিবে কেন? ওরা ইউএসএ কে গুড়িয়ে দিবে না? এ কেমন কথা ফরিদ ভাই? মানে এখন বুঝতে পারছেন তো যে পাকিস্তানিদের আকল কতটুকু। এটা কিন্তু কোনো মূর্খ লোকে বলে নাই, এটা কিন্তু কোনো মাদ্রাসার, কওমি মাদ্রাসার ওই তালেবে ইলম বলে নাই, বা জামাতের জালেমে বলে নাই, বা হেফাজতের জালেম বলে নাই, বা এটা চরমনাই পীরের মুরিদানরা বলে নাই। কে বলেছে? একজন রাষ্ট্রদূত, যিনি কিনা আবার ভারতে ছিলেন। এই রাষ্ট্রদূত বলেছে যে ভারত যদি কোনো কারণে আমেরিকা তাকে আক্রমণ করে, তাহলে সে ভারত আক্রমণ করবে। এর চাইতে হাস্যকর, মানে এর চাইতে হাস্যকর নির্বুদ্ধিতা আর কি থাকতে পারে? মানে বিড়ালে না পালে নাকি বিড়ালের গুকে ধরতে হয়। আমাদের এলাকায় তরে পাইনি তাই কি হয়েছে, পিলাই তরে ধরতে পাই নাই কি হয়েছে, তোর গু তো পাইছি। মানে হুমকি দিলেন আপনি, আমি বললাম ভুইয়ার সাহেবের মাথায় বাড়ি দেবো আমি। এটা একটা মানে অবাক কাণ্ড না? ছেলে মানে পোলাপানের মতো বিষয় না? এটা পোলাপানের বিষয় কিনা? মানে একটা পোলাপান এই ধরনের কথা বলে না, আর বাচ্চা দুধের শিশু এই কথা বলে না। তারে মারবে আমেরিকা, সে একবারও বলে নাই যে আমেরিকান বেজে হামলা করবে, সে একবারও বলে নাই যে আমেরিকার ক্ষতি করবে, একবারও বলে নাই। উচ্চারণটা কি করেছে? কারণ জানে যে ওইটা উচ্চারণ করলো, কারণ পাকিস্তান, এদের দশা কি জানেন? যে আমি তো মরছি তোরে নিয়ে মরমু। মানে এদের জন্মই হয়েছে ভারত বিরোধিতা করার জন্য। এদের আর কোনো এজেন্ডা নাই, এদের না ইসলাম না কিছু, কিচ্ছু না। এরা দেখেন আফগানিস্তানে হামলা করতেছে আমেরিকার টাকা খেয়ে, এরা পাকিস্তানে ঘাঁটি দিয়েছে, কেন দিয়েছে? আচ্ছা, ওর ঘাঁটি তো আছে, পাকিস্তানে তো আমেরিকার ঘাঁটি আছে,
সেই কথাটা কেন বললো না? মানে এরা যে কত নিচ, কত হীন, কত বড় নির্বোধ, মানে এরা বারবার প্রমাণ করে। আর সেই নির্বোধ জাতির পক্ষে আমাদের বাংলাদেশে ডাবল নির্বোধেরা কথা বলে। পৃথিবীতে মানুষ কিন্তু এটা হাসাহাসি করতেছে। আর এদের কথা কি বলবো, এদের ডক্টরেট, একজন ডক্টরেট আছে, নামটা ভুলে গেছি, তিনি আমেরিকা থেকে একটা বই প্রকাশ করেছেন। সেইখানে তিনি লিখেছেন পাকিস্তানের প্রথম নাগরিক হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তিনি সেই আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি না, সেই লোকেই কথা বলছে। তো ওই পাকিস্তানিদের আকল, সেনা শুনেছি সেনাবাহিনী আকল নাকি হাঁটুর নিচে থাকে। পাকিস্তানিদের আকল যে কোথায় থাকে আমরা বুঝতে পারবো না। এত মুরদ থাকে, যখন যখন অপারেশন সিন্দুরে সাইজ করে দিল, একটা বোমা মেরে দেখাইতো পাকিস্তানের উপরে। এত মুরদ, ভারত হামলা করলে মুরদে গোলায় না ভারতের বিরুদ্ধে যাইতে। ভারত পাকিস্তানকে বিনা যুদ্ধে ভিকারিস্তান বানাই দিছে। আবারও বলতেছি, কোট আন কোট, ওই যে তালিবর্ষ ও অন্তস্তকেরা হাদির ভাষায় বলি, কোট আন কোট, ভারত বিনা যুদ্ধে তার শত্রুদের লুটা ধরায় দেয়। ভারত বিনা যুদ্ধে সে দেশ জয় করে। ভারত বিনা যুদ্ধে পরাশক্তি হয়ে যাচ্ছে। ভারত অস্ত্রে অর্থে পৃথিবীর সেরা শক্তি না হয়েও সে পৃথিবীর গুরু হয়ে যাইতেছে। সে ভারতকে তুমি হামলা করবা, তোমার অস্তিত্ব থাকবো? পাকিস্তান নামে তো রাষ্ট্রই থাকবে না আর 5 বছর পরে। 1971 সালে তো একবার ভেঙেছে, এইবারও তো বেলুচিস্তান ভেঙে যাবে। নিশ্চিত থাকেন, বেলুচিস্তানকে ঠেকাইতে পারবে না। বেলুচিস্তান ভাঙবে, বরং শুধু বেলুচ না, আরেকটা দেশ বাড়ায় যেতে পারে, যেটা আফগানিস্তানের বর্ডারে আছে। সেই অঞ্চলগুলো আফগানিস্তান দখল করে নিতে পারে। সেই পাকিস্তান কোন ভারতের সাথে লাগবে, যে পৃথিবীর 4 নাম্বার অর্থনৈতিক শক্তি, তার বিরুদ্ধে সে হুমকি দেয়। মানে কিরকম হাস্যকর! আমেরিকা কোথায় আর ভারত কোথায় আর পাকিস্তান কোথায়, মানে আমরা বুঝে উঠতে পারলাম না। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? এরকম হাস্যকর বক্তব্য একমাত্র পাকিস্তানের পক্ষে দেওয়া সম্ভব। এই পাকিস্তান অস্তিত্ব থাকবে, ভারতের সাথে লাগুক না দেখি। ওই যে আমার ভাবির পোলারা যে চিৎকার করছিল, 7 দিনে সেভেন সিস্টার নিবে 4 দিনে দিল্লি, বুঝলেন? 7 সিস্টার নিবে 4 দিনে, 7 দিনে, মানে এই কাছেটা নিতে লাগবে 7 দিন, আর দিল্লি দখল করবে নাকি তারা 4 দিন, আমার ভাবির পোলারা বলতো। আমরা ভাবির পোলাদের খালুরাই তো বলে যে ভারতে হামলা করবে, হামলা করুক না, ভারতে হামলা করে দেখুক না। বললামই তো যে ভারত কোট আন কোট, ভারত বিনা যুদ্ধে পাকিস্তানকে ভিকারিস্তান বানিয়ে দিয়েছে, আর বাংলাদেশকে তো জাকাতিস্তান ঘোষণা করেছেই। ভারতের তো, ভারতেরও কপাল, আমাদের কপাল ভালো যে ভারতের মতো শক্তিশালী নিরীহ প্রতিবেশী পেয়েছি। আর ভারতের কপাল ভালো যেরকম দুইটা মাথা মোটা আলা দেশ পাইছে, নাহলে ভারত আসলে ভেঙে যাইতো। বুঝতে পারছেন? পাকিস্তান আর বাংলাদেশে যদি একটু মাথা চিকন মাথার লোক থাকতো, ভারতীয় রাজনীতিবিদদের বুদ্ধির 10 ভাগের 1 ভাগ থাকতো, আসলেই ভারত এতদিন ভেঙে যেত। মানে ভারত কিন্তু মনে মনে হাসে, তারা যখন ঘরোয়া মিটিং করে না, তারা মনে মনে হাসে, শালা এরকম দুইটা বেকুব প্রতিবেশী পাইলাম যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, যাদের সাথে যুদ্ধ করতে হয় না, একটা ভিকারিস্তানে পরিণত হয়, আর একটা জাকাতিস্তান নিজেই ঘোষণা করে। জামাতের এক নেতা ঘোষণা করেছে না যে তারা ক্ষমতায় আসলে আমাদের জাকাত আইনা খাওয়াবে। আল্লাহ বাঁচাইছে যে এরা ক্ষমতায় আসে নাই, আরাম করে জাকাত খাইতে হয় নাই, তাহলে আমরা জাকাতিস্তান হয়ে যাইতাম। আর পাকিস্তান তো ভিকারিস্তান, কে না জানে? পাকিস্তানের $50 বিলিয়ন আসে ভিক্ষাবৃত্তি থেকে, বেগিং থেকে। তো ওই ভিকারিস্তান ভারতের সাথে যে যুদ্ধ করতে যাবে, টিকতে পারবে? যাক না দেখি মুরুদে কত কোলায়। ওই যে বাংলাদেশের কোন নেতা যেন আমাদের দোয়া করছে, আমরা দোয়া করি যাতে ভারত আক্রমণ করে। আমিও দোয়া করতেছি পাকিস্তান একটু হামলা করুক না ভারতে। যেই দিন ভারতে পাকিস্তান আক্রমণ করবে সরাসরি, সেই দিনই পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে হাওয়া হয়ে যাবে। মানে আরো পাকিস্তান তো ওটাই চাইতেছে। পাকিস্তান কি চাইতেছে? ওরা নিজেরাই মরতেছে, আর ভারত কি চায়? আক্রমণটা কর না। 1971 যদি ভারত কাশ্মীরে হামলা না করতো, যেটা আমরা যতদূর জানি যে ভারত তাদের কুচকাইছে যাতে হামলা করে, 71 হামলা করেছিল বলেই তো ভারত সরাসরি আমাদের পক্ষ নিতে পেরেছিল। সেই জন্যই তো, এটা তো বোঝা নাই যে এটা কি চালাকি করলো। ভারতের বুদ্ধি, নরেন্দ্র মোদীর বুদ্ধির কাছে